আবাস যোজনা প্রকল্পে আপনার বাড়িতে সার্ভে হয়েছে, কিন্তু আপনি প্রথম কিস্তির টাকা পাননি। তারপরে দেখা যাচ্ছে আপনার নাম পিডাব্লিউএল তালিকায় রয়েছে। পিডাব্লিউএল তালিকায় থাকলে আপনি কি ঘর পাবেন না? পিডাব্লিউএল মানে কি, বা পিডাব্লিউএল তালিকায় থাকলে আপনি ঘর কবে পাবেন? তো সম্পূর্ণ জানতে পারবো এই ভিডিওতে। কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে পারে পিডাব্লিউএল মানে কি এটি আপনি জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিডাব্লিউএল কি? পিডাব্লিউএল মানে হচ্ছে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। তো আপনার এলাকায় অনেকে ঘর পেলেও আপনি কিন্তু ঘরের টাকা পাননি, আপনার নাম রয়েছে পিডাব্লিউএল তালিকায়। কি করে গেল পিডাব্লিউএল তালিকায়? প্রথমত বলি, 2016 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্পটি চালু হয়। তো সেই তালিকায় যাদের নাম ছিল না, ঘর পাওয়ার যোগ্য কিন্তু সেই তালিকায় নাম ছিল না, তাদের জন্য 2018 সালে একটি সার্ভে করা হয়। সেই সার্ভে 2018 সালে হওয়ার পরে সেই তালিকাটি রেখে দেওয়া হয়। আবার যখন নির্দেশিকা আসে, তখন 2022 সালে আওয়াজ প্লাস নামে একটি অ্যাপসের দ্বারা সরকারের পক্ষ থেকে সার্ভে করানো হয়। সেই 2022 সালে যে সার্ভেটি করানো হয় তার নাম হচ্ছে আওয়াজ প্লাস। আর 2016 সালে যে লোকেরা বা যে উপভোক্তারা ঘর পেয়েছে তার নামটা ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। দুটোই কেন্দ্রীয় সরকারের। এরপরে 2022 সালে সার্ভে করানোর পরে কিছু মানুষ স্যাংশন পায় আর কিছু মানুষ পিডাব্লিউএল হয়। তো স্যাংশন কারা পেল? একই সাথে সার্ভে হওয়ার পরে কারা কারা স্যাংশন পেল আর কারা কারা পিডাব্লিউএলে চলে গেল বা কীভাবেই চলে গেল একবার দেখে নিন, সিস্টেমটা একবার দেখে নিন, তাহলে আপনাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না। এটা নিয়ে অনেকেই ভাবছে ওই মেম্বারই মনে হয় আমার নামটা পিডাব্লিউএল করে দিল। সেটা কিন্তু একদম ভুল ধারণা। মেম্বার, প্রধান বা স্থানীয় কোনো নেতারা আপনার নাম পিডাব্লিউএল করেনি। পিডাব্লিউএল কীভাবে হলো একবার দেখে নিন। দেখুন, সার্ভের পরে যখন লিস্ট ফাইনাল হয়ে গেল, মানে যারা পাকা বাড়ি ছিল যাদের, তাদের নাম বাদ দিয়ে দেওয়ার পরে যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নিয়ে যখন একটা ফাইনাল লিস্ট তৈরি করা হলো, তখন কিন্তু অটোমেটিক প্রত্যেকটা বেনিফিশিয়ারির নামের পাশে একটা প্রায়োরিটি স্কোর বসে গেছে। 1, 2, 3, 4, 5 করে দেখুন, আমি মার্কিং করে দেখানোর চেষ্টা করছি। একটা প্রায়োরিটি স্কোর বসে গেছে। এই প্রায়োরিটি স্কোর অনুসারে সরকার থেকে প্রত্যেকটা বিডিও অফিস, প্রত্যেকটা ডিএম অফিসকে একটা করে কোটা দেওয়া হয় যে এই বিডিও অফিসের জন্য এসসি ক্যাটাগরিতে এতগুলো ঘর দেওয়া হবে বা এসটি ক্যাটাগরিতে এতগুলো ঘর দেওয়া হবে। এইবার ডিএম অফিস থেকে সেই কোটাটাকে যখন বিডিও অফিসে নামিয়ে দিল, বিডিও অফিস থেকে সেই কোটাটাকে গ্রাম পঞ্চায়েত অনুসারে ভাগ করে দেয়। এইবার ধরুন বলল যে ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতে এসসি ক্যাটাগরিতে 50 জনকে ঘর দেওয়া হবে। তাহলে এই যে স্কোর র্যাঙ্কিংটা আপনারা দেখছেন, এইখান থেকে প্রথম 50 জনকে নেওয়া হলো এসসি ক্যাটাগরির থেকে, তারপরে এসটি ক্যাটাগরির থেকে বলল 10 জন, তাহলে 10 জনকে দেওয়া হলো এসটি ক্যাটাগরির থেকে। এইভাবে এসসি, এসটি, মাইনরিটি, আদার্স এইরকম ক্যাটাগরির লোককে নেওয়া হলো। নেওয়া হওয়ার পরে এদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এদের বাড়ি থেকে তোলা হয়েছিল। তোলার পরে এদের রেজিস্ট্রেশন করা হয়েছিল। রেজিস্ট্রেশনের পরে জেলা অফিস থেকে এদের স্যাংশন দেয়। তাই এরা হয়ে গেল স্যাংশনড বেনিফিশিয়ারি। এছাড়া যে বেনিফিশিয়ারিগুলো পড়ে থাকলো এরা হয়ে গেল পিডাব্লিউএল, মানে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। পার্মানেন্ট ওয়েটিং লিস্ট হওয়ার জন্য এরা পরের বছর গিয়ে আবার ঘরটা পাবে। তো 2022 সালে এই পর্যন্ত কাজটা হয়ে থেমে যায়। যারা স্যাংশনড হয়েছিল তারা টাকা পাননি, আর যারা
পিডাব্লিউএল মানে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিল তারাও আর পরবর্তী বছরে গিয়ে ঘর পায়নি বা তারা আর স্যাংশন পায়নি। এরপর আপনারা বলতে পারেন যে ওরা প্রায়োরিটিস করে ও কি করে একে যাবে, এটা কে ঠিক করে দিল? বলে রাখি, এটা সিস্টেম ঠিক করেছে। এমনই একটা সিস্টেম করা ছিল যে সিস্টেমই ঠিক করে দেবে কে আগে যাবে কে পরে যাবে। তা আপনারা বলতে পারেন সিস্টেম কি করে ঠিক করবে, ও কি করে জানবে যে কার কাঁচা বাড়ি কার পাকা বাড়ি? সার্ভের সময় যখন কোনো বেনিফিশিয়ারির বাড়িকে দেখানো হয়েছিল ইটের দেওয়া মাটির দেওয়াল বা ওপরে টালির চাল খুবই ভাঙা অবস্থায় পড়ে আছে, সার্ভের সময় যেমন দেখানো হয়েছিল সিস্টেম সেইভাবেই ধরে নিয়েছে। ধরুন কারোর মাটির দেওয়াল আছে, ওপরে টালির চাল, তাহলে সে 1 নম্বরে চলে যাবে প্রায়োরিটিতে। এরপরে ধরুন কারোর মাটির দেওয়াল আছে, ওপরে টিনের চাল, তাহলে সে 2 নম্বরে চলে যাবে। এরপরে ধরুন কারোর মুলিবাসের বেড়ার দেওয়াল আছে, ওপরে টালি, সে হয়তো 2-এ যাবে বা 3-এ যাবে। এইভাবে সিস্টেম করা ছিল, কেন্দ্রীয় সরকার থেকে এইভাবেই সফটওয়্যারটি তৈরি করে রেখেছিল। এর ফলে প্রায়োরিটিটাও সেই একইভাবে পড়েছে। এবার আপনারা বলতে পারেন যে ওর তো পাকা বাড়ি আছে, তাহলে কি করে ওর প্রায়োরিটি সেট হলো, ও কি করে একে গেল? সার্ভের সময় ও কাঁচা বাড়ি দেখিয়ে দিয়েছিল, সেই কারণেই ও কাঁচা বাড়িটা ধরে নিয়েছে। এটা তো সিস্টেম করেছে, কেউ তো হাতে করেনি। এইভাবেই ও স্যাংশন বেনিফিশিয়ারি হয়ে গেছে। জেলা যেভাবে কোটা দিয়েছে সেইভাবে ও স্যাংশন হয়ে গেছে। বাকি বেনিফিশিয়ারিটা পিডাব্লিউএল। এইটাই আমি সম্পূর্ণটা বললাম কিন্তু 2022 সালের নির্দেশিকা অনুসারে। এরপর বাংলার বাড়ি প্রকল্প আসে 2024 সালে রাজ্য সরকারের সহায়তায়। বাংলার বাড়ি প্রকল্পে নিয়ম অনুসারে বলা ছিল যারা 2022 সালে স্যাংশন ছিল তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, আর যারা পিডাব্লিউএল মানে ওয়েটিং লিস্টে আছে তারা পরবর্তী পর্যায়ে গিয়ে টাকা পাবে। এইবার ঘটনা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে এত লোকের সার্ভে হলো, তাহলে ওই কয়জনই কেন পেল? সিস্টেমটা এরকমই বলা ছিল, নির্দেশিকাটা এরকমই ছিল যে বাংলার বাড়ি প্রকল্পে সার্ভেটা সবার একবারে হয়ে যাক, তারপরে ধীরে ধীরে টাকাটা দেওয়া হবে। কারণ সবাইকে তো একবারে টাকা দেওয়া সম্ভব নয়, টাকাটা ধীরে ধীরে দেওয়া হবে। সেই কারণেই বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে স্যাংশনড বেনিফিশিয়ারি হয়েছিল টাকা পাননি, তারা আগে টাকা পেয়ে গেল, আর যারা ওয়েটিং লিস্টে আছে তারা পরবর্তী পর্যায়ে টাকা পাবে। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানান, আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সকলের সুবিধার্থে, সকলের বোঝার সুবিধার্থে।